আজকে আমরা মাধ্যমিক 2025-এর জন্য ভৌতবিজ্ঞান বিষয়ের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 6 নিয়ে চলে এসেছি। এর আগের স্কুলগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলের পেজে চলে যেতে পারো অথবা উপরের আই বাটনেও ক্লিক করে তোমরা কিন্তু আগের স্কুলগুলো দেখে নিতে পারো। তো চলো আমরা দেরি না করে আমাদের এই স্কুলটা শুরু করি। প্রথম কোশ্চেন আমাদের রয়েছে, প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? তো উত্তর লিখবো আমরা এটার গোবর গ্যাস। অনেকের প্রাকৃতিক গ্যাসটা মনে হতে পারে, বাট প্রাকৃতিক গ্যাসটা অ্যাকচুয়ালি জীবাশ্ম জ্বালানি। 2 নম্বর কোশ্চেন দেখো, বয়লার সূত্রের পিভি বনাম পি লেখচিত্রটি হলো পি অক্ষের সমান্তরাল পিভি অক্ষের সমান্তরাল সমপরাবৃত্তাকার অধিবৃত্তাকার। এই দুটো তো নয়। তো এখানে দেখো লেখচিত্র অনুযায়ী বয়লার সূত্রের যেটা গাণিতিক রূপ সেখান থেকে কিন্তু আমরা জানি যে পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে পিভির মানটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কখনো এটা পরিবর্তন হবে না, সোজা একটা এরকম রেখা চলে যাবে। তো সোজা গেলে রেখাটা দেখো এই যে নিচের পি অক্ষ রয়েছে, পি অক্ষের সঙ্গে এটা সমান্তরাল থাকছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা পি অক্ষের সমান্তরাল। 3 নম্বরে দেখো 4 মোল H2 গ্যাসের সঙ্গে 2 মোল O2 এর বিক্রিয়ায় উৎপন্ন স্টিমের মোল সংখ্যা কত হবে? তো এখানে দেখো 4 মোল H2 বলেছিল, তো 4H2 আমরা রেখে দিচ্ছি, প্লাস হচ্ছে 2 মোল O2 এর বিক্রিয়া, তার মানে 2O2। তো এখান থেকে দেখো হাইড্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়াতে জল উৎপাদন হবে H2O। তো এখানে মেইনলি আমরা যদি সমতা বিধানটা করি তাহলে কিন্তু উত্তরটা পেয়ে যাবো। তাহলে দেখো 4 আর 2 6 হচ্ছে, তাহলে দেখো এখানে 4 দুগুণে 8 এবং 2 দুগুণে 4, মানে 8টা আছে হাইড্রোজেন এবং 4টে আছে অক্সিজেন। তো সেক্ষেত্রে এখানে আমরা যদি 4 দিয়ে দিই তাহলে দেখো সম্পূর্ণটাই মিলে যাচ্ছে। তো আমরা বলতে পারি যে উৎপন্ন স্টিমের মোল সংখ্যা হচ্ছে 4। 4 নম্বরে দেখো তাপীয় রোধের রাশিমালা হলো, এটা আমরা জানি 1/k × d/a। তাপীয় রোধ আর কে আমরা এভাবে প্রকাশ করি যে r = হচ্ছে 1/k × d/a। তো এরকম দেখো নিচে কে এ থাকছে, এই যে নিচে কে এটা বেধটা ছিল, তো এখানে আমরা সেটাকে অবশ্যই লেন্থ হিসেবে কল্পনা করতে পারি, সেজন্য এলটাই কিন্তু লিখতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের এখানে উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। 5 নম্বরে দেখো বিক্ষেপিত অবস্থায় কোন বর্ণের আলোর তীব্রতা সর্বনিম্ন? এবার সবচেয়ে কম তীব্র আলো কোনটা হয় সেটা আমাদেরকে এখানে বলতে হবে। তো কম তীব্র হবে এখানে লাল, আর বেশি তীব্র হয় বেগুনি আর হচ্ছে নীল, সে কারণে কিন্তু আকাশকে নীল দেখায়। 6 নম্বরে বলেছে দেখো আলোর প্রতিসরণের ক্ষেত্রে কাঁচ থেকে বায়ু মাধ্যমে যাওয়ার সময় আলোক রশ্মির আপাতন কোণ 0 ডিগ্রি হলে বিচ্যুতি কোণ কত হবে? তো আপাতন কোণ যেহেতু 0 ডিগ্রি, তাহলে লম্বভাবে আপতিত হয়েছে এবং লম্বভাবে আপতিত হলে সেক্ষেত্রে বিচ্যুতি কোণটাও হবে কি 0 ডিগ্রি। 7 নম্বরে তড়িতাধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের একটি বিন্দু একটি গোলাকাকৃতি, আচ্ছা এটা আমরা জানি যে দুটোই হচ্ছে বিন্দু আধান হতে হবে, তাহলে কিন্তু এই সূত্রটা প্রযোজ্য করা যাবে। বিস্তৃত বস্তু বা বিস্তৃত আধানের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় না। 8 নম্বরে পরিবাহীর রোধাঙ্ক, তো পরিবাহীর যেটা রোধাঙ্ক রয়েছে সেটা কিন্তু উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অবশ্যই বৃদ্ধি পেয়ে যায়, সেই জন্য কিন্তু উষ্ণতা বৃদ্ধি পেলে কারেন্টের পরিমাণটা কি হয়, কমে যায়। 9 নম্বরে কোন জীবাশ্মের বয়স ও বস্তুত প্রাচীনত্ব নির্ণয়ে ব্যবহৃত হয়? এটা আমরা জানি কার্বন 14 যেটা আইসোটোপ বা রেডিও কার্বন, সেটা আমরা বলতে পারি অপশন ডি। এরপরে দেখো 10 নম্বরে বলেছে যে প্রদত্ত কোন ধর্মটি মৌলের পর্যায়গত ধর্ম নয়? এটা আমরা বলতে পারি তেজস্ক্রিয়তা, এটা মৌলের পর্যায়গত ধর্ম নয়। 11 নম্বরে কেলাস গঠনে একটি সোডিয়াম আয়ন কতগুলি ক্লোরাইড আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে? তো এটার উত্তর আমরা লিখব 6টি। এটা ছবির স্ট্রাকচারটা দেখলেই তোমরা বুঝতে পারবে। 12 নম্বরে প্রদত্ত কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, মানে যার তড়িৎ বিশ্লেষণ করা যাবে না? তো এটা হবে কার্বন টেট্রাক্লোরাইড বা CCl4, এটা তড়িৎ অবিশ্লেষ্য। 13 নম্বরে বলেছে ওলিয়ামের সংকেত হচ্ছে, আমরা জানি এটা H2S2O7, অপশন বি। নেক্সট 14তে রয়েছে তীব্র তড়িৎ পজিটিভ ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয়, এই যে পদ্ধতিগুলো রয়েছে কার্বন বিজারণ। তো এইবার বলেছে যারা তীব্র ইলেকট্রন পজিটিভ বা তীব্র ইলেকট্রো পজিটিভ যেগুলো, বেশি তীব্রর ক্ষেত্রে আমরা এটা জানি, বইয়ে দেখবে একটা তোমাদের লিস্ট করা আছে যেখানে মাঝারি সক্রিয় গুলো কিরকম, অতি সক্রিয় গুলো কিরকম, সে ব্যাপারগুলো লক্ষ্য করলে তোমরা এটা বুঝতে পারবে। তো আমরা জানি এটা যে যারা হচ্ছে তীব্র তড়িৎ পজিটিভ তাদের জন্য আমরা ইউজ করবো তড়িৎ বিজারণ পদ্ধতি। 15 নম্বরে সমগণীয় শ্রেণীর যৌগগুলির মধ্যে আণবিক সংকেতের পার্থক্য হলো, আচ্ছা আমরা জানি যে সেক্ষেত্রে পার্থক্যটা হওয়া উচিত CH2, এটা করে বৃদ্ধি পায়, মানে প্রথমবারে যদি CH4 হয় তারপর এটা হবে নিশ্চয়ই C2H6, তাই না? তাহলে এখানে দেখো ডিফারেন্সটা কিসে হয়েছে, কার্বন 2টো হয়ে গেছে এবং হাইড্রোজেন দেখো 6টি হয়ে গেছে। তো সেক্ষেত্রে 4 থেকে 6 হয়েছে, মানে হাইড্রোজেন রয়েছে এখানে XS2 এবং কার্বন 1, সেক্ষেত্রে আমরা বলতে পারি CH2 টাই হচ্ছে আমাদের এখানে পার্থক্য। আর এখানে অপশনে দেখো অপশন ডি তে এটা রয়েছে CH2। আর এখানে বন্ডগুলো দেওয়া আছে কারণ দেখো এখানে যেহেতু হাইড্রোজেন 2টো রয়েছে, কার্বনের যোজ্যতা 4 মেলেনি, মানে আরো এখানে 2 জন যুক্ত হতে পারবে এর সাথে। তো এই ছিল আমাদের এমসিকিউ গুলো। এবার আমরা চলে যাচ্ছি গ্রুপ বি তে। গ্রুপ বি তে দেখো আমাদের যেটা প্রথম কোশ্চেন রয়েছে যে গ্রিনহাউস গ্যাসগুলিকে
এবার কোন কোন গ্রিন হাউস গ্যাস নেবো সেগুলো বলে দিয়েছে, সেটা হচ্ছে N2O, H2O, CO2, CH4, CFC। তো এদেরকে বলেছে যে GWP এর ঊর্ধ্বক্রম অনুসারে সাজা, মানে কে কতটা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী সেই সিকোয়েন্সে আমাদেরকে সাজাতে হবে। তো ঊর্ধ্বক্রম মানে আমরা বুঝবো যে ছোট থেকে বড়। তাহলে এখানে দেখো আমরা যে সিকোয়েন্সটা লিখবো, প্রথমেই লিখবো আমরা জলীয় বাষ্পটা H2O, এবং তারপরেই হচ্ছে আমাদের CFC বা ক্লোরোফ্লুরোকার্বন। এই CFC এর পরেই আমরা বলতে পারি N2O, N2O এর পরে আসছে আমাদের মিথেন CH4, এটা হচ্ছে জৈব গ্রিনহাউস গ্যাস, এবং শেষের দিকে আমরা পাচ্ছি CO2, CO2টা হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে এই সিকোয়েন্সটা আমরা কিন্তু লিখে দিতে পারি। 2 নম্বরে দেখো বলেছে একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো। এটার উত্তর আমরা সহজে লিখতে পারি পেট্রোল বা ডিজেল। অথবা একটি চিরাচরিত পুনর্নবীকরণযোগ্য শক্তির উদাহরণ দাও, মানে এমন একটা শক্তির উদাহরণ আমাদেরকে দিতে হবে যেটাকে মানে পুনরায় ব্যবহার করা সম্ভব এবং যেটা চলে আসছে অনেকদিন থেকে আমরা ইউজ করি। তো সেরকম একটা এনার্জি আমরা বলতে পারি জল বিদ্যুৎ, এটা আমরা কিন্তু ব্যবহার করে থাকি, এই জন্য চিরাচরিত এবং পুনর্নবীকরণযোগ্য তো অবশ্যই। জলবিদ্যুৎ শক্তি, এটা আমরা উত্তর লিখবো। পরে দেখো 3 নম্বরে রয়েছে VT = 1 + 1/273 × V0 সমীকরণে এই 1/273 ভগ্নাংশটি এর নামটা কি? তো এই নামটা আমরা জানি, এটা দেখো উত্তরটা পাশে লিখে দিচ্ছি, স্থির আয়তনে গ্যাসের চাপ গুণাঙ্ক। এটা লিখে দিতে পারি গ্যাসের চাপ গুণাঙ্ক, এবং এটা হবে অবশ্যই স্থির আয়তনে, আর সেটা লিখে দিতে পারো যে স্থির আয়তনে গ্যাসের চাপ গুণাঙ্ক। 4 নম্বরে দেখো রয়েছে বয়লের সূত্রের ধ্রুবক কি কি? তো উত্তরটা হবে এখানে গ্যাসের ভর আর গ্যাসের উষ্ণতা, এই দুটো আমরা লিখে দিতে পারি। সত্য বা মিথ্যা লেখো। তামা, ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন। তো দেখো এখানে সর্বনিম্ন মানে আমরা জানি এটা যে ইনভারটা অ্যাকচুয়ালি সর্বনিম্ন, মানে তাপ দিলেও প্রায় প্রসারণ হয় না, এরকম বলতে পারি। এরকম যদি কোনো কোশ্চেন থাকে যে তাপ দিলে প্রসারণ হয় না কোন ধাতুর, তাহলে সেটাও কিন্তু বলতে হবে এখানে ইনভারের। তো এক্ষেত্রে আমরা এখানে উত্তর লিখবো তাহলে কি ইনভার। আচ্ছা, এখানে ইনভার লিখতে হবে না, সত্য মিথ্যা চেয়েছিল, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের মিথ্যা। 6 নম্বরে দেখো আলোক তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক বৃদ্ধিতে তরঙ্গের শক্তি এটা বৃদ্ধি পায়। উত্তরটা কি লিখবো তাহলে এখানে বৃদ্ধি পাবে। এবার কেন বৃদ্ধি পাবে সেটার জন্য আমরা বলতে পারি যে আমরা যেহেতু জানি যে E সমান হচ্ছে h নিউ, যেখানে এই নিউ যেটা বলছি আমি সেটাকে বলছি কম্পাঙ্ক, শক্তির সঙ্গে কম্পাঙ্ক এখানে সরল অনুপাতে আছে, তাই আমরা বলতে পারি বৃদ্ধি পায়। 7 নম্বরে মাধ্যমের বিচ্ছুরণ ক্ষমতা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে? তো দেখো এটার ক্ষেত্রে আমরা যে উত্তরগুলো লিখবো, দেখো 1 নম্বরে দিতে পারি যে কার কার উপর নির্ভর করে, সেটা হবে তরঙ্গ দৈর্ঘ্য লিখতে পারি একটা, আর 2 নম্বরে লিখবো আমরা মাধ্যমের প্রতিসরাঙ্ক, এই কটা লিখলেই হবে। এরপরে দেখো কোন লেন্সের মুখ্য ফোকাস সংখ্যা কয়টি? যেহেতু এটা লেন্স বলেছে তো সেক্ষেত্রে লিখবো আমরা দুটি, একটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস বলি আর একটাকে আমরা দ্বিতীয় মুখ্য ফোকাস বলে থাকি। এবং এক্ষেত্রে কোনটা প্রথম এবং কোনটা দ্বিতীয় সেটাও কিন্তু চিহ্নিত করা খুবই সহজ, যে দিক থেকে আলোক রশ্মি যাচ্ছে সেই দিক থেকে যাওয়ার সময় যে তলটা প্রথমে রয়েছে সেই তলের যেটা ফোকাস দৈর্ঘ্য সেটাই কিন্তু হচ্ছে প্রথম, এবং দ্বিতীয় যে তলটা থাকবে সেই দ্বিতীয় তলের সাপেক্ষে যেটা ফোকাস দৈর্ঘ্য সেটাকে আমরা দ্বিতীয় মুখ্য ফোকাস বলবো। তাহলে উত্তর এখানে দুটি লিখে রাখছি আমরা। 8 নম্বরে বলেছে জলবিদ্যুৎ উৎপাদনের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো এটা লিখতে পারি যে স্থিতিশক্তি তড়িৎ শক্তিতে, স্থিতিশক্তি যান্ত্রিক শক্তি তথা তড়িৎ শক্তি। তার মানে দেখো এই যে জলবিদ্যুৎ মেইনলি তো বাঁধের উপরই দেওয়া হবে, তো সেই বাঁধের উপর দেওয়া হলে ভাবো যে বাঁধের যে জলটা যখন একটা হাইটে রয়েছে তখন তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত রয়েছে, এবং এই জলটাই যখন নিচের দিকে চলে আসলো তখন কিন্তু সে টারবাইনের একটা চাকাকে ঘোরাচ্ছে, সেক্ষেত্রে এখানে একটা যান্ত্রিক শক্তি তৈরি হয়েছে। এই যান্ত্রিক শক্তিটাই কিন্তু আবার তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো ফার্স্ট আর লাস্ট ভাবলে যে একদম স্থিতিশক্তি থেকে তড়িৎ শক্তি, এবং মিডলের কিছু দিতে চাইলে বলতে পারো যে মাঝখানে একবার যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয়েছে, তাহলে স্থিতিশক্তি থেকে আমরা এখানে লিখছি তড়িৎ শক্তি। 9 নম্বরে বলেছি দেখো এসি ও ডিসি এর মধ্যে কোনটির উৎপাদন এবং বন্টন সহজ ও কম ব্যয়বহুল? তো অবশ্যই এটা এসি হবে, এসিকে অনেক দূর অব্দি নিয়ে যাওয়া সম্ভব। 10 নম্বরে হাইড্রোজেন বোমায় কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটে? আচ্ছা, হাইড্রোজেন বোমা বলেছে যেহেতু তাহলে নিউক্লিয় সংযোজন বলবো, নিউক্লিয় সংযোজন উত্তর লিখবে তোমরা। 10 এর অথবাতে রয়েছে একটি ইলেকট্রনের ভর m হলে বিটা কণার ভর কত হবে? তো অ্যাকচুয়ালি বিটা কণাটা ইলেকট্রনের স্রোত আমরা জানি, সেক্ষেত্রে বলতে পারি যে ইলেকট্রনের ভর আর বিটা কণার ভর প্রায় সমান, তাহলে এটার উত্তর লিখবো m, যে বিটা কণার ভর হবে m, যদি এই ভরটা খুবই নগণ্য। 11 নম্বরে রয়েছে সত্য বা মিথ্যা লেখো। তীব্রতম বিজারক ধাতু হলো লিথিয়াম, এটার উত্তরে আমরা লিখবো এটাও মিথ্যা হয়ে যাচ্ছে, কারণ তীব্রতম বিজারক ধাতু বললে এখানে উত্তরটা অ্যাকচুয়ালি হতো সিজিয়াম, তো সিজিয়াম না থেকে এখানে রয়েছে লিথিয়াম, সেক্ষেত্রে আমরা এখানে এটা মিথ্যা বলতে পারছি। চলে যাচ্ছে দেখো পরের পাতাতে। 12 নম্বরে দেখো লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম আর সিজিয়াম এই মৌলগুলোকে ধাতব ধর্মের ঊর্ধ্বক্রম অনুসারে সাজায়। তো দেখো এটাকে যদি আমরা সাজাই তাহলে যেটা উত্তর পাবো
যে এই যে সিএস রয়েছে সিজিয়াম, সেটা সবচেয়ে বেশি ধাতব, এবং এর থেকে একটু কম হবে পটাশিয়াম, এবং পটাশিয়ামের পরে যেটা হবে এর থেকে, পটাশিয়ামের থেকে একটু কম, সেটা হবে সোডিয়াম, এবং তারপরে হবে লিথিয়াম। এটা পর্যায় সারণীর পর্যায়বৃত্তিত ধর্ম থেকেই আমি করলাম ব্যাপারটা। অথবাতে বলেছে দেখো NFOC এদেরকে ক্রমবর্ধমান আয়নন শক্তি অনুসারে সাজাও। তো কি কি রয়েছে দেখো, N রয়েছে, F রয়েছে, O আর C। তো পরপর সিকোয়েন্সে যদি সাজাই তাহলে প্রথমে আসবে কার্বন, তারপরে আসবে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লোরিন। তো আমরা জানি যে বাম দিক থেকে ডান দিকে যদি যাই তাহলে ধাতব ধর্মটা কি হয়, সরি ধাতব ধর্ম তো নয়, এখানে রয়েছে আয়নন শক্তি। তো বাম দিক থেকে ডান দিকে যতই যাবো আমরা, তার আয়নন শক্তিটা একদম বৃদ্ধি পেতে থাকে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দেখো ক্রমবর্ধমান বলেছে, মানে আস্তে আস্তে বেশি হবে, তাহলে এই সিকোয়েন্সটাই লিখে দিতে পারি আমরা। দেখো C লেস দেন N লেস দেন O লেস দেন F, এই দুটোই তোমরা লিখতে পারো। 13 নম্বরে এমন একটি আয়নীয় যৌগের সংকেত লেখো যার ক্যাটায়ন ও অ্যানায়ন দুটির ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো। মানে হিলিয়ামের ক্ষেত্রে যেমন আমরা জানি যে শেষের ক্ষেত্রে, মানে শেষের কক্ষপথে দুইটা থাকবে, এরকম আমাকে একটা যৌগের সংকেত লিখতে হবে যার অ্যানায়ন এবং ক্যাটায়ন দুটোরই হচ্ছে 2 থাকবে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিথিয়াম হাইড্রাইড বলতে পারি, LiH। এই যে Li প্লাস আর H মাইনাস, এই দুটোই কিন্তু দেখো Li প্লাস মানে এর বাইরে দুটো হয়ে গেল, 3 থেকে একটা বেরিয়ে গেছে, আর হাইড্রোজেন মাইনাস মানে একটা ইলেকট্রন গ্রহণ করে একের পরে 2 হয়ে গেছে, তাহলে দুটোই হয়ে গেল কার মতো, হিলিয়ামের মতো। সেক্ষেত্রে এখানে আমরা উত্তর যেটা লিখতে পারি, এটার উত্তরটা হয়ে যাচ্ছে আমাদের লিথিয়াম হাইড্রেট, LiH। 14 নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ মৌলগুলোকে তাদের যৌগ থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। তো এটার ক্ষেত্রে আমরা উত্তর লিখব তীব্র ইলেকট্রোপজিটিভ মৌলগুলোকে তাদের যৌগ থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। উত্তরটা লিখে দিচ্ছি দেখো। 15 নম্বরে রয়েছে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 100 ml গ্যাস উৎপন্ন হলে অ্যানোডে উৎপন্ন গ্যাসের অনুপাত কত, গ্যাসের আয়তনের অনুপাত কত। তো এখানে দেখো ক্যাথোডে বলে দিয়েছিল 100 ml, তাহলে অ্যানোডে কত। এবার আমরা জানি যে ক্যাথোড আর অ্যানোড যে রয়েছে এদের অনুপাতটা কত হয় আমরা জানি, সেটা হচ্ছে 2:1। তো 2:1 এই সাপেক্ষে বলতে পারি আমরা যে একটা আরেকটার অর্ধেক হবে। তাহলে দেখো এইটা আমাদের এসছে 100 ml, সেক্ষেত্রে অ্যানোড হওয়া উচিত কত, তাহলে বুঝতে পারছি আমরা 50 হবে, কারণ এখান থেকে তাহলে বলতে পারবো যে 100:50 মানেই হচ্ছে 2:1, সেক্ষেত্রে এখানে 50 হওয়া উচিত। তাহলে অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে, 50 ml। 16 নম্বরে বলেছে নাইট্রোলিয়ামের রাসায়নিক উপাদান কি কি। তো নাইট্রোলিয়ামের রাসায়নিক উপাদানগুলো আমরা লিখে দিব ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বন, এবং যদি সংকেতটা লিখতে চাও তাহলে CaNCl+C। অথবাতে রয়েছে ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন ডাই অক্সাইড, অপরটি কি, তাহলে অপরটি হবে এখানে অ্যামোনিয়া, বা সংকেতটা লিখতে পারি আমরা NH3। 17 নম্বরে বলেছে BaCl2 দ্বারা কোন অ্যাসিডকে শনাক্ত করা যায়, উত্তর লিখবো H2SO4 বা সালফিউরিক অ্যাসিড। 18 নম্বরে চালকোপাইরাইটিস কোন ধাতুর আকরিক, এটার উত্তরে আমরা লিখবো তামা। এই তামার আকরিক কি বলা হয়, চালকোপাইরাইটিস। 19 নম্বরে আর্দ্র বায়ুতে অ্যালুমিনিয়ামের উপর কিসের আস্তরণ পড়ে, তো এটার উত্তরে আমরা লিখবো, উত্তর লিখবো অ্যালুমিনিয়াম অক্সাইডের আস্তরণ পড়ে। 20 নম্বরে দেখো বলেছে যে এ একটা যে কোনো কিছু রয়েছে তার সঙ্গে C3H8O, তার সঙ্গে দেখো সোডিয়ামের সঙ্গে যখন বিক্রিয়া ঘটাচ্ছি তখন আমি হাইড্রোজেন পাচ্ছি, আর এখানে বি থাকার কারণে এখানে আমি হাইড্রোজেন পাচ্ছি না। তো এখানে এটা কার্যকরী মূলকের যে সমবায়বটা রয়েছে সেটা থেকে দেখলে আমরা বুঝতে পারবো, তাহলে এ আর বি পরস্পরের এই কার্যকরী মূলক গঠিত সমবায়, এটা আমরা বলতে পারি, বা এরা হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমার, এভাবে বলতে পারো, কার্যকরী গ্রুপের সমবায়। 21 নম্বরে বলেছে দেখো প্রথম অজৈব যৌগ থেকে আবিষ্কৃত জৈব যৌগের নাম লেখো, এটা আমরা জানি, উত্তর হবে ইউরিয়া। নেক্সটে কার্বাইড বাতিতে যে গ্যাসটি জ্বলে তার নাম কি, লিখবো ইথিলিন। তাহলে এই ছিল শর্ট কোশ্চেন গুলো। এবার আমরা চলে যাব গ্রুপ সি তে, এবং এই গ্রুপ সি তে আমাদের যে অঙ্কটা রয়েছে সেটা আমরা করে নেবো। দেখো গ্রুপ সি তে দেখো যে 3 যে 2 নম্বর রয়েছে তার অথবাতে একটা অঙ্ক রয়েছে আমাদের। সেই অঙ্কটা হচ্ছে দেখো যে একটি সিলিন্ডারে 8 ATM চাপে 9 লিটার H2 গ্যাস আছে, উষ্ণতা স্থির রেখে 2 ATM চাপে 1 লিটার আয়তনের কতগুলি বেলুন ওই গ্যাসের সাহায্যে ভর্তি করা যাবে। তো অঙ্কটা দেখে তোমার একটু সহজ মনে হলেও দেখো এখানে কিছু ট্রিক্স রয়েছে, সেটা আমরা করার সময় বুঝতে পারবো। তো মেইনলি যেসব ডেটাগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা টুকে নেবো আগে। প্রথমেই বলে দিয়েছে দেখো যে প্রাথমিক যেটা চাপ P1 সেটা বলা আছে 8 ATM, প্রাথমিক যে আয়তন V1 তার মান বলে দেওয়া আছে 9 লিটার, এবং দেখো যখন আমি এই গ্যাসটাকে বেলুনের মধ্যে পুরবো তখন চাপটা করতে বলেছে আমাদের 2 ATM, সেক্ষেত্রে P2 সমান আমরা লিখতে পারি 2 ATM। তাহলে দেখো চাপ যদি আমাদের 2 ATM হয়, চাপটা কমিয়ে দিয়েছি তাহলে আয়তনটা তো বৃদ্ধি পেয়ে যাবে, সেই আয়তনটা কত হবে সেটা আমরা বের করবো।
দেখো কোশ্চেনে বলাই রয়েছে কিন্তু যে উষ্ণতাটা স্থির রয়েছে, তো উষ্ণতা যদি স্থির থাকে সেক্ষেত্রে আমরা এখানে যে সূত্রটা ফেলবো সেটা হচ্ছে বয়লার সূত্র। তো বয়লার সূত্র অনুযায়ী আমরা কি জানি, এই সূত্র থেকে আমরা বলতে পারি P1V1 হচ্ছে P2V2। তো আমাদের মান লাগবে যেহেতু V2 এর, তাহলে V2 সমান আমরা বলতে পারি P1V1 বাই P2। এবার সব মানগুলো যদি বসিয়ে দিই তাহলে কি পাবো, দেখো V2 পেয়ে যাচ্ছি 36 লিটার। তাহলে দেখো এখান থেকে কিন্তু খুব সহজে আমরা বলে দিতে পারি, বা তোমাদের মনে হতে পারে যে এখানে 1 লিটার আয়তনের যেহেতু বেলুন আমাদের রয়েছে, তো সেক্ষেত্রে 36 বা 36টা বেলুন আমরা করতে পারবো। কিন্তু আদতে উত্তর কিন্তু সেটা হবে না। কারণ কি, দেখো আমরা যে সিলিন্ডারটা আমরা ইউজ করছিলাম সেই সিলিন্ডারের মধ্যে ছিল আমাদের 9 লিটার গ্যাস। তো সেই 9 লিটার কিন্তু সিলিন্ডারের মধ্যেই থাকবে। এবার যেহেতু আমরা টেম্পারেচারটাকে এখানে স্থির রেখে চাপটাকে কমিয়ে দিয়েছি, সেক্ষেত্রে আয়তনটা বৃদ্ধি পেয়ে গেছে। তো যেইটুকু আয়তন বৃদ্ধি পেয়ে গেছে, সেই বৃদ্ধি পাওয়া আয়তনের গ্যাসটা দিয়েই কিন্তু আমরা বেলুনটাকে করবো। তাহলে দেখো এখানে বেলুনের সংখ্যাটা আমরা কি লিখতে পারি, টোটাল গ্যাস হচ্ছে 36 লিটার এবং সিলিন্ডারের মধ্যেই থেকে যাবে 9 লিটার। 1 লিটার দিয়ে ভাগ করে দেবো, কারণ প্রত্যেকটা বেলুনের মধ্যে রয়েছে 1 লিটার। এটা যদি 2 থাকতো তাহলে এখানে 2 দিয়ে ডিভাইড করতাম, 3 থাকলে 3। তো যেহেতু 1 রয়েছে সেক্ষেত্রে আমরা 1 দিলাম। তো সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে 27। এবার চলে যাচ্ছি গ্রুপ ডি তে। গ্রুপ সি তে আমাদের আর কোনো অঙ্ক নেই এখানে। গ্রুপ ডি তে সে 4.2 তে রাসায়নিক গণনার অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলো দেখি। তো 4.2 তে দেখো যে পর্যাপ্ত পরিমাণ পলিচিনের সঙ্গে 5.35 গ্রাম NH4Cl এর বিক্রিয়ায় কি পরিমাণ NH3 উৎপন্ন হবে, এই পরিমাণ NH3 তে পরমাণুর সংখ্যা কত। তো এখানে নাইট্রোজেনের আর ক্লোরিনের পারমাণবিক ভরগুলো বলে দিয়েছে। তো প্রথমে আমরা এই 4.2টাই করছি। তো দেখো এখানে যেটা রাসায়নিক বিক্রিয়া সেটা হচ্ছে CaOH2, এটা হচ্ছে পলিচিনের সংকেত, তার সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl উৎপন্ন হয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া আর সঙ্গে হচ্ছে জল। তো আমাদেরকে বলেই দিয়েছে যে এই NH4Cl এর সঙ্গে এই NH3 এর রিলেশনটা আমাদের এখানে দরকার, কারণ কোশ্চেনে এই দুটোই একটা গিভেন রয়েছে এবং একটা বের করতে হবে। NH4Cl এর যদি আমরা ভর বের করি সেক্ষেত্রে N হচ্ছে আমাদের 14, এটা কোশ্চেনে বলে দিয়েছে। সঙ্গে হচ্ছে হাইড্রোজেন 4 এবং ক্লোরিন হচ্ছে 35.5 এত গ্রাম। তাহলে এটার উত্তর আমরা লিখবো, এটা আসছে 53.5। আর এদিকে অ্যামোনিয়াতে হচ্ছে 14 + 3 17, একবারে লিখে দিতে পারতাম এটা। তাহলে সমাধানটা কিভাবে করবো, দেখো বলেছে যে 5.3 গ্রাম NH3 পাওয়ার জন্য 5.35 গ্রাম NH4Cl এর বিক্রিয়া কি পরিমাণ NH3 উৎপন্ন হবে। তাহলে আমরা দেখে নিলাম, দেখো যে 53.5 গ্রামে উৎপন্ন হচ্ছে 17 গ্রাম। দশমিক শুধু এক ঘর আগে আছে, তাহলে এক লাইনে আমরা উত্তরটা করে দিতে পারি। দেখো যে 5.35 গ্রামে উৎপন্ন হবে কত, তাহলে এখানে দশমিকটা এক ঘর সরিয়ে দিবে, 17.0 যদি ভাবি তাহলে 1.7। আর যদি একটু নিয়ম মাফিক করতে চাও তাহলে সেক্ষেত্রে অবশ্যই লিখে নিবে যে 53, এই যে এইভাবে করবে যে 53.5 গ্রাম NH4Cl বিক্রিয়া করলে NH3 উৎপাদন হয় 17 গ্রাম। তাহলে একে কত এবং এই 17 বাই হচ্ছে 53.5 লিখবে। আর যেহেতু কোশ্চেনে বলা আছে 5.35, এটাতে কত হবে, তাহলে ইনটু করে দেবে, ইনটু হবে 5.35। এইভাবে তোমরা করে নিতে পারো। তো মেইন উত্তর এখানে হচ্ছে 1.7 গ্রাম। পরে দেখো এটার সঙ্গে আরেকটা কোশ্চেন বলেছিল যে এই পরিমাণ NH3 তে পরমাণুর সংখ্যা কত। তাহলে দেখো এই পরের পার্টের জন্য আমরা যেটা করব, যেহেতু পরমাণুর সংখ্যা চেয়েছে, তো দেখো পরমাণু কতগুলো রয়েছে সেটা আমরা আগে ক্যালকুলেশন করে নেব, তাহলে কিন্তু অ্যানসারটা করতে সুবিধা হবে। তো সেক্ষেত্রে দেখো আমরা যেটা এখানে করতে পারি যে এই যে NH3 রয়েছে এটাতে টোটাল পরমাণু কতগুলো রয়েছে, দেখো নাইট্রোজেনের একটা পরমাণু আর হাইড্রোজেনের 3টে মিলে টোটাল 4টি পরমাণু বলতে পারি আমরা। এবং দেখো এখানে আমাদের যেটা NH3 রয়েছে তার ভর আছে 1.7 গ্রাম, তার মানে এর যেটা মূল সংখ্যা সেটা হচ্ছে N সমান 1.7/17। আমরা জানি N সমান W/M, মানে প্রদত্ত ভর বাই আণবিক ভর। তাহলে সেটা করলে আসছে 1/10 মোল, তাই না? মোল সংখ্যা পেয়ে গেছি। এবার পরমাণুর সংখ্যা কতগুলো হবে, তাহলে আমরা জানি যে 1 মোলে যেটা পরমাণুর সংখ্যা হয় সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, মানে 6.022 × 10⁻23। এবার এটা হচ্ছে 1 মোলের জন্য, কিন্তু আমাদের যেহেতু এখানে 1/10 মোল রয়েছে তাহলে 1/10 গুণ করে দিলাম এবং পরমাণুর সংখ্যা বের করবো যেহেতু, তো পরমাণু যেহেতু 4টি রয়েছে সেজন্য 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে এখানে আমাদের যেটা উত্তর চলে আসে, তোমরা একটু গুণ করে নেবে, এটা গুণ করলে উত্তর আসবে 24.088 × 10⁻22। এবার কেউ যদি দশমিকটা এদিকে এক ঘর আগিয়ে নাও তাহলে এইদিকে আরেকটা 10⁻23 হয়ে যাবে, তাহলে 2.4088 × 10⁻23 এত সংখ্যক। তাহলে এটা উত্তর হয়ে গেল। এরপরেই দেখো অথবা আরেকটা কোশ্চেন রয়েছে আমাদের, 24 গ্রাম বিশুদ্ধ কার্বনকে অতিরিক্ত অক্সিজেনের সংস্পর্শে দহন করলে যে CO2 উৎপন্ন হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 95°C উষ্ণতায় তার আয়তন কত হবে। দেখো এটা আমরা করছি। এবার কার্বনকে অক্সিজেনের সংস্পর্শে দহন করেছে, রাসায়নিক বিক্রিয়াটা খুবই সহজ হবে। এক্ষেত্রে দেখো আমরা যেটা লিখতে পারি যে কার্বন এবং অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করেছে, মানে লিখতে পারি C+O2 = হচ্ছে CO2, এইটুকুই থাকছে। এবার বলেছে দেখো
যে CO2 উৎপন্ন হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 55 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তার আয়তন কত। এবার দেখো যে কতগুলো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো সেটা কিন্তু আমরা আগে বের করে নিব। তো এখানে বলেই দিয়েছে যে কার্বনটা আমাদের 12 আর এদিকে কার্বন ডাই অক্সাইড হচ্ছে 44, এটা জানি আমরা, বা এমনি যোগ করে নিতে পারো। কার্বনের 12 আর অক্সিজেনের 16 দুগুণ 32, 32 আর 12 মিলে 44। তাহলে আমরা কি দেখলাম যে 12 গ্রাম কার্বন থেকে বা 12 গ্রাম কার্বনকে যদি আমরা দহন করি তাহলে কার্বন ডাই অক্সাইড পাচ্ছি 44 গ্রাম। তাহলে সেক্ষেত্রে দেখো ওটা আমরা লিখবো যে 12 গ্রাম, এটা কার্বন থেকে অ্যাকচুয়ালি না, এখানে লিখতে হতো 12 গ্রাম কার্বনের দহনে। তাহলে একের জন্য কত হবে দেখো, একের জন্য হবে 44/12, আর আমাদের কোশ্চেনে যেটা রয়েছে যে 24 গ্রাম কার্বনকে, তাহলে এটা মুখে মুখে যদি হয়ে যেত 2 দিয়ে গুণ করলে হয়ে যেত সেটা, তাহলে 44/12 ইনটু 24, आंसर আসছে হচ্ছে 88 গ্রাম। যেগুলো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে, মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে অ্যাটমসফিয়ারিক প্রেসার বলা হয়েছে, মানে 1 atm চাপে এবং 55 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার আয়তনটা কত হবে। তাহলে সেক্ষেত্রে আমরা পিভি সমান এনআরটি এই সূত্র দিয়ে কিন্তু অঙ্কটা করতে পারি। এবং সেই সূত্র অনুযায়ী আমরা বলতে পারি পিভি সমান হচ্ছে এনআরটি। তো লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে যদি করতে চাই তাহলে আর এর মানগুলো আমাদেরকে বসিয়ে দিতে হবে এখানে। তো যেহেতু আমরা বি এর মান বের করব তাহলে এখানে লিখতে পারি nRT/P, মানগুলো বসিয়ে নেব। দেখো n মানে এখানে হচ্ছে মোল সংখ্যা, তো 88 গ্রামে কত মোল হবে কার্বন ডাই অক্সাইড বুঝতে পারছি, এটা হচ্ছে 2 মোল, বা n এর জায়গায় তোমরা W/m লিখতে পারো। এবং এখানে n সমান হচ্ছে W/m, তার মানে হচ্ছে এখানে W বলা আছে 88 গ্রাম এবং মোলার ভর যেটা বা 1 মোলের যেটা হচ্ছে ভর 44, তো সেক্ষেত্রে এখানে 2 পাবো আমরা। তাহলে 2 পেয়ে গেলাম, আর এখানে r এর মান হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আমরা জানি এটা। এবং টেম্পারেচার বলেই দিয়েছে এখানে যে 55 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তো 55 ডিগ্রি সেন্টিগ্রেডকে যদি আমরা কেলভিনে প্রকাশ করি তাহলে কত হবে, 273 প্লাস 55 মানে হয়ে যাচ্ছে 328 কেলভিন। আর নিচের দিকে থাকছে প্রেসারটা আমাদের থাকছে 180। তো এটা করলে আমাদের অ্যাপ্রক্সিমেশনে যেটা উত্তর পাচ্ছি আমরা সেটা হচ্ছে 53.79 মানে 53.8 এরকম কাছাকাছি একটা অ্যাপ্রক্সিমেশন আমরা নিলাম। তাহলে এত লিটার আমাদের आंसर কিন্তু হয়ে গেল। এরপরে দেখো লাস্ট যেটা আমাদের অঙ্ক রয়েছে 4.7 এ, এবং তোমরা দেখবে যে 4.7 এর বি এর অথবাতে একটা তুল্য রোধ সংক্রান্ত অঙ্ক দিয়েছে, যেটা তোমরা আমার চ্যানেলের পেজে গিয়ে দেখতে পাবে যে রোধ সংক্রান্ত বর্তনী ও তার সমাধান, ওই ভিডিওটাতেই তোমরা এই সবগুলো পেয়ে যাবে। সুতরাং এটা নতুন করে করছি না। এবং আমাদের 4.7 এর এ তে একটা অঙ্ক রয়েছে, এটা আমাদের লাস্ট অঙ্ক হবে আজকে। তো সেই অঙ্কটা আমরা করে নিই। দেখো এটি মাধ্যমিক 2020 সালে আসা একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমরা দেখো এবার কিভাবে সমাধান করব। তার আগে দেখো যেটা কোশ্চেনটা বলে দিয়েছে যে সমান দৈর্ঘ্যের দুটি ধাতব পরিবাহী এ ও বি এর রোধাঙ্ক যথাক্রমে 1.6 × 10⁻⁻8 ওহম মিটার এবং 3.2 × 10⁻⁻8 ওহম মিটার। পরিবাহী দুটিকে আলাদাভাবে একটি বিভব প্রভেদে যুক্ত করা হলো। এদের প্রস্থচ্ছেদের অনুপাত কি হলে এদের প্রতিটির মধ্যে প্রবাহ মাত্রা একই হবে। তো দেখো এখানে যে দুটো পরিবাহী দেওয়া রয়েছে, এ পরিবাহীটা, সেই এ পরিবাহীর ক্ষেত্রে যেটা রোধাঙ্ক রয়েছে রো, এই রো এর মানটা কত দেওয়া রয়েছে দেখো 1.6 × 10⁻⁻8, এটাকে রো 1 বলছি আমরা। এবং বি যেটা পরিবাহী ছিল তার যেটা রোধাঙ্ক সেটাকে আমরা রো 2 বলবো, এবং সেই রো 2 সমান দেওয়া রয়েছে 3.2 × 10⁻⁸। তাহলে দেখো এখানে আমরা যেটা প্রথম আমাদের ধাতব পরিবাহী ছিল এ, তার ক্ষেত্রে লিখতে পারবো কি R1 সমান হচ্ছে রো 1 × L1/A1, এবং দ্বিতীয়বারের ক্ষেত্রে আমরা লিখতে পারি R2 সমান রো 2 × L2/A2। এবার আমাদেরকে দেখো কোশ্চেনে বলেই দিয়েছিল যে পরিবাহীটার মধ্যে দিয়ে যেহেতু প্রবাহ মাত্রাটা একই থাকছে, তাই না, প্রবাহ মাত্রা যদি সেম থাকে দুটো পরিবাহীর মধ্যে, তাহলে এই R1 আর R2 টা ইকুয়াল হতে হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে রো 1 × L1/A1 ইজ ইকুয়াল টু হবে আমাদের রো 2 × L2/A2। এবার কোশ্চেন অনুযায়ী আমরা বলতে পারি আবার যে এই দেখো সমান দৈর্ঘ্য বলেছিল, দৈর্ঘ্যটা সমান হয়েছে জন্য L1 আর L2 টা ইকুয়াল, সেজন্য আমরা L1 আর এই দিকে L2 আর L1 কেটে দিলাম। আর রো 1 রো 2 এর মান আমাদের দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে A1:A2। তো এখান থেকে আমরা বলতে পারি তাহলে দেখো যে একটু বজ্রগুণ করলেই হবে যে A2 বাই হচ্ছে A1 ইজ ইকুয়াল টু চলে আসছে আমাদের রো 2 বাই রো 1। তার মানে দেখো এই 3.2 মানগুলো বসিয়ে দেব, 3.2 × 10⁻⁻8 বাই হচ্ছে 1.6 × 10⁻⁻8। তো কাটলে এটা থাকে 2। এবার প্রস্থচ্ছেদের অনুপাত, তো প্রথমটার প্রস্থচ্ছেদ অনুপাত আমরা যদি করতে চাই, দেখো এটা কাটাকাটি করে মিলে যেহেতু 2:1 এসে এটা A2/A1, তাহলে A1:A2 কত হবে দেখো A1:A2 উল্টে দেবো, এটাকে লিখতে পারি তাহলে 1:2।
তো এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ স্কুলটা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে থাকবে, এবং চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ।